ওয়েলকাম অ্যাসপিরেন্ট টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, যেখানে আমরা আজকে ডিসকাশন করছি ইকোনমি ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে। অন্যদিন মানে আগের দুদিনই আমরা হিস্ট্রি এবং পলিটির ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিও দেখে আজকের ভিডিওতে এসে থাকো, অবশ্যই তার মানে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আর তুমি যদি এই ভিডিওটা প্রথম হয়ে থাকো, এই ভিডিওটা শেষ অবধি দেখো। এটার ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে কিরকম ভাবে আমরা ক্লাসটা কন্ডাক্ট করছি এবং কিরকম ভাবে ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো চলো আজকের এই পিওর কনসেপচুয়াল ক্লাসটা শুরু করছি আজকের ইকোনমিক কোশ্চেন দিয়ে। আজকের ইকোনমিক কোশ্চেন হচ্ছে, ইজ ইনক্লুসিভ গ্রোথ পসিবল ইন এ মার্কেট ইকোনমি? ইনক্লুসিভ গ্রোথ কি মার্কেট ইকোনমিতে পসিবল? স্টেট দ্য সিগনিফিকেন্স অফ ফিনান্সিয়াল ইনক্লুশন। ফিনান্সিয়াল ইনক্লুশনের যে সিগনিফিকেন্স রয়েছে বা সেটার মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে পারি ইকোনমিক গ্রোথ ইন ইন্ডিয়া, মানে ভারতে ইকোনমিক গ্রোথ কি অ্যাচিভ করতে পারি সেটা জানতে চেয়েছে। তাহলে এই কোশ্চেনটা লিখতে গেলে আমাদের কিন্তু সম্যক ধারণা থাকতে হবে ইনক্লুসিভ গ্রোথ, মার্কেট ইকোনমি এবং ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে। যাদের কাছে ইকোনমি খুব কঠিন টপিক, যারা ভাবো ইকোনমিকে কিভাবে অ্যান্সার করব, দেখো অ্যান্সার কিভাবে করতে হয়। সবার আগে আমি তিনটে টার্মিনোলজিকে খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হোয়াট ইজ ইনক্লুসিভ গ্রোথ? ইনক্লুসিভ গ্রোথ বলতে বোঝানো হয় যে গ্রোথটা সবার হবে। আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখে অভ্যস্ত, ছবিটা আমি এখানে ড্র করার চেষ্টা করছি। মনে করো এটা একটা পিলার বা এটা একটা পাঁচিল, ঠিক আছে? তুমি পাঁচিলের উপর থেকে এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা মাঠ রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে একটা মাঠ রয়েছে, ওকে? এখানে একটা মাঠ রয়েছে এবং সেই মাঠে, ঠিক আছে, সেই মাঠে কোনো ফুটবল খেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেয়ার, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন প্লেয়ার রয়েছে, ওকে? এরকম ভাবেই তো ফুটবলের প্লেয়াররা থাকে। এবং তুমি এই মাঠের এই যে পাঁচিলের উপর খেলাটা দেখতে গেলে তোমাকে পাঁচিলের উপরে উঠে দেখতে হবে, ওকে? তাহলে সেই অবস্থায় তুমি যদি হাইটে শর্ট হও, তাহলে তুমি কিভাবে দেখবে? তুমি হাইটে শর্ট মনে করো। এবার এখানে কি কি কন্ডিশন রয়েছে আমি বলছি। এবার এখানে একটা কন্ডিশন রয়েছে, এরকম একটা উঁচু পিলার রয়েছে, ঠিক আছে? তার উপরে আর একটা উঁচু পিলার রয়েছে, তারপরে আর একটা উঁচু পিলার রয়েছে। তোমরা তিন বন্ধু গেছো। এবার সব থেকে যে হাইটে শর্ট সে কোনটায় দাঁড়াবে? এটা মনে করো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। সব থেকে যে হাইটে শর্ট সে কোনটায় দাঁড়াবে? সে 1 নম্বরে দাঁড়াবে। তারপরে যে হাইটে শর্ট সে কোনটায় দাঁড়াবে? সে 2 নম্বরে দাঁড়াবে। এবং তারপরে যে হাইটে শর্ট সে 3 নম্বরে দাঁড়াবে। মানে সব থেকে যে বেশি লম্বা সে এখানে দাঁড়াবে, তার থেকে যে কম লম্বা সে এখানে, ঠিক আছে? এবং তার থেকে যে একটু কম লম্বা বা সব থেকে যে ছোট সে এখানে, তাই তো? এটাই তো কন্ডিশন। এই কন্ডিশনটা যদি হয় সবাই খেলাটা দেখতে পাবে। ইকোনমিতেও সেরকম কন্ডিশন রয়েছে। যদি সবাইকে সমান পরিমাণে অর্থ মানুষের কাছে থাকে বা মানুষের সবার কাছে যদি সমান অর্থ থাকে, তাহলে যে গ্রোথটা হয়, তাহলে যে দেশের গ্রোথটা হয় সেটাকে বলা হয় ইনক্লুসিভ গ্রোথ, ঠিক আছে? বোঝা গেল সহজ ভাষায় ইনক্লুসিভ গ্রোথ কি? চলো নেক্সট হচ্ছে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি কি? মার্কেট ইকোনমিতে সবার আগে একটা কথা বলছি। মার্কেট ইকোনমি বলতে এরকম একটা কন্ডিশন। মনে করো আমি একটা চার্ট আঁকছি, ডান দিকে এক্স অ্যাক্সিস, উপরের দিকে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, মনে করো কালারটা চেঞ্জ করি। মনে করো এখান থেকে একটা চার্ট মুভ করা শুরু হয়েছে, ঠিক আছে? এরকম ভাবে মুভ করছে, এরকম ভাবে মুভ করছে, এরকম ভাবে মুভ করছে, এরকম ভাবে চলছে, ওকে? আচ্ছা, এটাকে আমি মুছে দিই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। চার্টটাকে একটু ভালোভাবে আঁকতে হবে। এরকম ভাবে চলছে। আচ্ছা, এই যে পয়েন্টগুলোতে এসে চার্টটা রিভার্স করছে, এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলে বলতে পারবে? এই যে পয়েন্টে এসে এই চার্টটা রিভার্স করছে, এই পয়েন্টটা হচ্ছে ডিম্যান্ড পয়েন্ট, ওকে? আর যে পয়েন্টে এসে চার্টটা উপর দিক থেকে রিভার্স করছে, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এগুলোকে প্রত্যেকটাকে কি বলা হয়? এগুলোকে প্রত্যেকটাকে কি বলা হয়? প্রত্যেকটাকে বলা হয় সাপ্লাই পয়েন্ট। প্রত্যেকটা হচ্ছে সাপ্লাই পয়েন্ট। আর নিচের এই যে পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্টে এসে চার্টটা রিভার্স করছে উপরের দিকে, সেটা হচ্ছে ডিম্যান্ড পয়েন্ট, ঠিক আছে? তাহলে এগুলো সব ডিম্যান্ড পয়েন্ট আর উপরের সবগুলো সব সাপ্লাই পয়েন্ট।
মার্কেট ইকোনমি বলতে এরকমই একটা ইকোনমি যেখানে ডিমান্ড এবং সাপ্লাই এই দুটো জিনিসের উপর ভিত্তি করে চলবে এবং সেখানে নো গভর্নমেন্ট ইন্টারফারেন্স, নো গভর্নমেন্ট ইন্টারফারেন্স, ঠিক আছে, বা গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, এরকম একটা যদি ঘটনা চলে তাহলে সেটা হচ্ছে মার্কেট ইকোনমি। বোঝা গেল দুটো কনসেপ্ট? দেখো পিওর ইকোনমিক্যাল কনসেপ্ট বলবো, যারা এতদিন ইকোনমিকে ভয় পেয়েছো তারা দেখবে ক্লাসটা করে যে ইকোনমি কি রকম জিনিস, কি সোজাটার জিনিস। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে কথা বলবো। ফিনান্সিয়াল ইনক্লুশন, আচ্ছা ফিনান্সিয়াল ইনক্লুশন কি জিনিস? ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে বলতে বোঝানো চাইছে যে মনে করো তোমার বাড়ির কাছে আগে কোনো ব্যাংক ছিল না, এখন একটা নতুন ব্যাংক তৈরি হয়েছে, ব্যাংক XYZ তৈরি হলো, এবং ব্যাংক XYZ তৈরি হলে তোমার কি সুবিধা হবে? সবার আগে তুমি গিয়ে কি করবে? যে স্যার আমি একটা ব্যাংকে বই খুলবো, তাই তো, স্যার আমি একটা পাসবুক তৈরি করব, কিছুদিন পর স্যার এটা আমাকে প্রিন্ট করে দিন, স্যার আমি 4,000 টাকা এনেছি, এখানে স্যার এই 4,000 টাকা এই অ্যাকাউন্টটায় রেখে দিন, স্যার আমি 2,000 টাকা এখান থেকে তুলতে চাই, এগুলোই তো করবে। আচ্ছা তারপরে কি বলবে? যে স্যার আমি একটা ইউপিআই অ্যাকাউন্ট এই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চাই এই অ্যাকাউন্টের সঙ্গে। এবার সে একটা বলবে কোনো অ্যাপের কথা, অ্যাপ এবিসির কথা সে বলবে যে তুমি এবিসি অ্যাপ ডাউনলোড করো, এবিসি অ্যাপের মাধ্যমে তুমি করতে পারবে। তাহলে এই যে জিনিসগুলো তোমার আগে তোমার এরিয়াতে যতদিন ব্যাংক ছিল না তুমি কি এই জিনিসগুলো করতে পারতে? এই জিনিসগুলো তোমার করা যেত না? অ্যান্সার না। যেই ব্যাংক এলো সেই তুমি এগুলো করতে পারছো। তার মানে ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝানো হচ্ছে যে মানুষ যাতে ফিনান্সিয়াল যে সিস্টেম রয়েছে তার যে সার্ভিস সেটা যাতে মানুষ পেতে পারে। সেটা কি হতে পারে? ক্রেডিট, সেটা কি হতে পারে? ডেবিট, সেটা কি হতে পারে? সেভিংস, সেটা কি হতে পারে? ইউপিআই, যে কোনো সিস্টেম। এই সবই জিনিসগুলোকে বলা হয় ফিনান্সিয়াল ইনক্লুশন। ইউপিআই ইজ দ্য ডিজিটাল ফিনান্সিয়াল ইনক্লুশন। বোঝা গেল? উইথ এক্সাম্পল বোঝা গেল কি জিনিস ফিনান্সিয়াল ইনক্লুশন। এবার আমাদের কোশ্চেনটা দিয়েছিল ইনক্লুসিভ গ্রোথ, মানে কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি। কোশ্চেনটা বলছে ইজ ইনক্লুসিভ গ্রোথ পসিবল ইন মার্কেট ইকোনমি? মার্কেট ইকোনমিতে কি ইনক্লুসিভ গ্রোথ পসিবল? মার্কেট ইকোনমি বলতে এবার আমি বোঝানোর চেষ্টা করছি আসল কনসেপ্ট মার্কেট ইকোনমিতে ঢোকো। মার্কেট ইকোনমি বলতে এরকম একটা কন্ডিশন যেখানে এই লাইনটাকে বলা হচ্ছে ডিম্যান্ড আর এই লাইনটাকে বলা হচ্ছে সাপ্লাই। মানে কি? যখন কোনো জায়গা থেকে ডিম্যান্ড আসবে, মনে করো এই জায়গাটা থেকে ডিম্যান্ড আসলো, সেই সময় প্রচুর মানুষকে এই জায়গায়, আগে মনে করো মানুষগুলো আগে 100 জন মানুষ এখানে, ঠিক আছে, এরম ভাবে এই নাম্বারটা মনে করো 100 ছিল, এই 100 জন মানুষ পয়েন্ট এ তে থাকতো, এই 100 জন মানুষকে শিফট করে নিয়ে যাওয়া হলো পয়েন্ট বি তে। কারণ কি? এখানে একটা কাজ তৈরি হবে বা এখানে কোনো একটা জিনিসের দরকার আছে, এখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, ঠিক আছে, তার জন্য 100 জন মানুষকে এখান থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে শিফট করানো হলো। বোঝা গেল? আমি এখানে ড্র করছি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে শিফট করানো হলো, তাহলে ডিমান্ড তৈরি হলো বলে শিফট করানো হলো। আচ্ছা মনে করো এবার বিল্ডিংটা তৈরি হয়ে গেল, দিস ইজ দ্য বিল্ডিং, দিস ইজ দ্য বিল্ডিং, যে বিল্ডিংটার কথা আমরা বলছিলাম, এটাই সেই বিল্ডিংটা যেটা তৈরি হয়ে গেল, যেটা তৈরি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই বিল্ডিংটা তৈরি হয়ে যাওয়ার পর তাদের কি আর কোনো দরকার আছে? যারা ডিমান্ড সাইডে ছিল তার কি আর কোনো দরকার রয়েছে? যে সমস্ত অ্যান্সার দরকার নেই। তাহলে তাদের কি করা হবে? তাদেরকে বলা হবে তোমাদের কাজ শেষ, এবার তোমরা বাড়ি চলে যাও। মানে তারা কি করবে? বি পয়েন্ট থেকে এ পয়েন্টে চলে যাবে। তাহলে বলো মার্কেট ইকোনমি থেকে কোনোভাবে ইনক্লুসিভ গ্রোথ সম্ভব? অ্যান্সার হচ্ছে নো। এবার এই জিনিসটাকেই তোমাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। বোঝা গেল কি জিনিস বলতে চাইলাম? সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি, চলো ব্যাখ্যাগুলো লিখি। প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাক্সেস অফ এসেনশিয়াল সার্ভিসেস। আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাক্সেস অফ এসেনশিয়াল সার্ভিসেস। এই যে কথাগুলো বললাম এই কথাটাই লিখতে হবে। মানে প্রথম পয়েন্টে যে ডিমান্ডে মানুষকে নেওয়া হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে বা কোনো একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে, তারপরে সেই মানুষটার যে লাইফের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটাই হলো এই পয়েন্টটাতে আমাদেরকে লিখতে হবে।
দ্বিতীয় পয়েন্টে আমরা কি লিখবো? দ্বিতীয় পয়েন্টে লিখবো নো প্রেজেন্স অফ গভর্নমেন্ট। দ্বিতীয় পয়েন্টে লিখবো নো প্রেজেন্স অফ গভর্নমেন্ট। তার নো প্রেজেন্স অফ গভর্নমেন্ট মানে কি? নো প্রেজেন্স অফ গভর্নমেন্ট মানে বলতে বোঝাতে চাইছে যে যেখানে গভর্নমেন্ট প্রেজেন্ট নেই, তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ঠিকঠাক জাস্টিস হচ্ছে কিনা, তারা ঠিকঠাক পেমেন্ট, তারা ঠিকঠাক পেমেন্ট পাচ্ছে কিনা, ঠিক আছে, তাদের সমস্ত লাইফের যে স্ট্রাকচার ঠিকঠাক ফলো হচ্ছে কিনা, তাদের যে একটা যে সমস্ত রুল মেনটেন করে কোনো একটা জায়গায় চাকরি করতে হয় বা কাজ করতে হয়, সেগুলো ফলো হচ্ছে কিনা সেগুলো কেউ দেখার নেই। তাই এটা একটা সমস্যা। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর বলছে ইনকাম ইনইকুয়ালিটি। ইনকাম ইনইকুয়ালিটি। ইনকাম ইনইকুয়ালিটি কেন? ইনকাম ইনইকুয়ালিটি কারণ সেই মানুষটাকে, যাকে তুমি বিল্ডিংটা তৈরি করার সময় ডাকলে, তাকে তুমি কত টাকা দিলে? তাকে দিলে পার ডে 500 টাকা। ওকে, বিল্ডিংটা তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে যে মানুষগুলো কাজ করছে তাদেরকে দিচ্ছ পার ডে 1000 টাকা। তাহলে বলো সেই দুটো মানুষ কি সেম জায়গায় পৌঁছবে? এবার তোমার কোশ্চেন আসতে পারে তার স্কিলের ওপরে, তার এর ওপরে, সেটা নিয়েও এখানে লেখা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাকে কোশ্চেন বলছে ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথ মানে সবার গ্রোথ সমান হবে, সেটা তো হচ্ছে না, কারণ এখানে দুটো মানুষ দুটো সেকশনে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা মানুষ হয়ে যাচ্ছে এ সেকশন আর একটা মানুষ হয়ে যাচ্ছে বি সেকশন। ওকে, ক্লিয়ার? নেক্সট নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে ইমব্যালেন্সড। ইমব্যালেন্সড। আচ্ছা, ইমব্যালেন্সড বলতে কি বোঝানো হচ্ছে? মনে করো তুমি আজকে আইটি শিখেছো, ঠিক আছে, আইটি শিখেছো, তুমি আজকে আইটি ইঞ্জিনিয়ার। আর মনে করো তুমি একজন আইটি ইঞ্জিনিয়ার নয়, আইটি ইঞ্জিনিয়ার নয়, দুজনেই একটা সিটিতে গেছো বা একটা রাজ্যে গেছো, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। কে কাজ পাবে? কে কাজ পাবে? অবভিয়াসলি যে আইটি শিখেছে সে কাজ পাবে। ব্যাঙ্গালোরে যে আইটি ইঞ্জিনিয়ার সে কাজ পাবে। এই লোকটা কি কাজ পাবে? অ্যান্সার না। তাহলে এই লোকটা যখন কাজ পাচ্ছে না, দুজনেই মনে করো একই স্কুল থেকে, মানে এইটা দুজনেরই এটা গ্র্যাজুয়েটে, এটা গ্র্যাজুয়েশনে এটা করেছে, ঠিক আছে, কিন্তু তারা যখন স্কুলিং করেছিল, তারা যখন স্কুল লেভেলে পড়েছিল, দুজনেই সেম এইচএস জায়গা থেকে এইচএস পাস করেছে। তাহলে দুজনেই একই জায়গা থেকে এইচএস পাস করলো, কিন্তু একজন আইটি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সে ব্যাঙ্গালোরে কাজ পেলো, আর একজন আইটি ইঞ্জিনিয়ার না হওয়ার জন্য ব্যাঙ্গালোরে কাজ পেলো না। এই যে ডিফারেন্সটা, এই যে ইমব্যালেন্সটা, এটা তৈরি করছে ইনক্লুসিভ গ্রোথের অপোজিটে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে না। নেক্সট পয়েন্ট কি? আনসাস্টেনেবল। আনসাস্টেনেবল। আনসাস্টেনেবল কেন? আচ্ছা, আনসাস্টেনেবল এই কারণে, মনে করো এইভাবে যদি চলতে থাকে ইনক্লুসিভ, মানে সবই শুধু তারা পাচ্ছে যাদের কাছে কোয়ালিটি আছে, তাই তো? তাহলে কোয়ালিটি আছে এইরকম মানুষের সংখ্যা লেস হয়, সাধারণত লেস হয়। তাহলে তারা কোনো একটা প্রোডাক্ট তৈরি করলো, সেই প্রোডাক্টটা সেল করবে কোথায়? সাধারণ মানুষের জন্য তো। কিন্তু সেই সাধারণ মানুষের পকেটে টাকা নেই, টাকা নেই, তাহলে তাদের কাছে যদি টাকা না থাকে তারা কিনবে কোথা থেকে? তাহলে এই জিনিসটা শর্ট টার্মে এরম ভাবে উঠে গেলেও তার কার্ভটা লং টার্মে কিন্তু এরম করতে করতে এরম ভাবে পড়বে। এই যে জিনিসটা হয় সেটা হচ্ছে আনসাস্টেনেবিলিটি, ঠিক আছে। এই ঘটনাটাকে বলা হয় আনসাস্টেনেবিলিটি। এই জন্য বলা হচ্ছে মার্কেট ইকোনমিতে ইনক্লুসিভ গ্রোথ জিনিসটা পসিবল নয়। নেক্সট কোশ্চেন বলেছে ভারতে কি ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে ভারতের ইকোনমিক গ্রোথ পসিবল? এটা জানতে চেয়েছে। ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে ভারতে কি ইকোনমিক গ্রোথ পসিবল, এটা জানতে চেয়েছে। আচ্ছা, এবার এইটাকে ডিসকাস করতে গেলে আমাদেরকে কিভাবে ডিসকাস করতে হবে? ফিনান্সিয়াল ইনক্লুশন কি জিনিস আমি বলে দিয়েছি। প্রথমত এক্ষেত্রে ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝানো হচ্ছে? ইকোনমিক গ্রোথ বলতে জিডিপির কথা বোঝানো হচ্ছে। মনে করো এই যে মানে ভারতে একটা প্রধানমন্ত্রীর একটা যোজনা এসেছিল, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী জন ধন যোজনা, PMJDY। এই যে যোজনাটার মাধ্যমে কি করেছিল? প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে সাধারণ মানুষ সেভিংস করেছিল। আচ্ছা, সে যখন সেভিংস করছে সেই জিনিসটাকে থেকে সে কি পাচ্ছে? ইন্টারেস্ট পাচ্ছে। আচ্ছা, সে যখন সেভিংস করছে সেই টাকাটাকে, মনে করো এটা PMJDY ছেড়ে দাও, এটা যে কোনো জায়গায় সেভিংস করলো, মনে করো কোনো ব্যাংকে সেভিংস করলো, ঠিক আছে, XYZ ব্যাংকে সেভিংস করলো, ঠিক আছে। এই XYZ ব্যাংকে যে সেভিংস করছে সেই টাকাটাকে ব্যাংক কি করছে? ব্যাংক কোনো না কোনো জায়গায় ইউজ করছে।
তাহলে এটা দেশের মানে ইকোনমিক গ্রোথে সাহায্য করছে হ্যাঁ কি না? তার অ্যান্সার হচ্ছে, তোমার অ্যান্সার হচ্ছে ইয়েস, করছে। বোঝা গেল কিভাবে সেভিংস করছে। নেক্সট পয়েন্ট হচ্ছে বুস্ট কনস্ট্রাকশন, ঠিক আছে, সরি বুস্ট কনস্ট্রাকশন না, বুস্ট কনজাম্পশন। বুস্ট কনজাম্পশন, বুস্ট কনজাম্পশন, কনস্ট্রাকশনকেও তো বুস্ট করে, ঠিক আছে, এটা তো ঠিক কথা, মানে ভুল বলে ফেলেছি কিন্তু সেটাও ঠিক। বুস্ট কনজাম্পশন মানে কোনো একটা মানুষ মনে করো সেভিংস করেছে, সে সেভিংস করলে ন্যাচারালি তার কি হ্যাবিট আসবে, যে আমি যদি আজকে 1 লাখ টাকা সেভিংস করি, সবার আগে কি ভাববো, যে গরম পড়েছে একটা এসি কিনি, আচ্ছা মোবাইলটা খারাপ হয়ে গেছে একটা মোবাইল কিনি। এই জিনিসগুলো আসবে কিনা? এই জিনিসগুলো যখনই আসবে তখন এই যে খরচগুলো হবে, এই যে এক্সপেন্ডিচার গুলো হবে, এগুলো কোথায় খরচ হবে? এগুলো খরচ হবে দেশের জিডিপিতে, মানে ইউজ হবে কোথায়? ইউজ হবে দেশের জিডিপিতে। এক্সপেন্ডিচার গুলো ইউজ হচ্ছে কোথায়? দেশের জিডিপিতে। তাহলে সেটা জিডিপি বাড়ছে কেন? তাহলে জিডিপি মানে কি আমরা জানি কি? আমরা জিডিপি মানে কি জানি? জিডিপি মানে সি প্লাস, ভুল হয়ে গেল, আমরা কি জানি জিডিপি মানে? জিডিপি মানে হচ্ছে সি প্লাস আই প্লাস প্লাস এক্স মাইনাস এম, তাই তো? এটাই তো জানি, কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্স মাইনাস এম বলতে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ঠিক আছে, এটাই তো জানি। এই কনজামশন বলতে কোনটা? এই কনজামশন বলতে আমি কনজামশনের কথা বললাম, যে কনজামশনটাকে আমি বুস্ট করতে বললাম, তা সেটার মাধ্যমেই কিন্তু জিডিপি বাড়ছে। বোঝা গেল? ক্লিয়ার কনসেপ্ট কি বোঝাতে চাইছি? চলো নেক্সট পয়েন্ট, সিকিউরিটিজ। সিকিউরিটিজ, সিকিউরিটিজ বলতে কি বোঝাতে চাইছে? সিকিউরিটিজ বলতে বোঝাতে চাইছে যে সাধারণ মানুষ তারা তাদের পেনশন স্কিমে যখন টাকা জমাচ্ছে, তারা যখন পেনশন স্কিমে টাকা জমাচ্ছে, তারা এটা ভাবছে এই টাকাটা পরবর্তীকালে আমি যখন রিটায়ার এজ হব, আমার যখন রিটায়ার এজ হবে মানে অ্যাবাভ 60, আমার যখন এজ হবে অ্যাবাভ 60, সেই সময় এই টাকাটাকে আমি ইউজ করতে পারবো। তাহলে এই টাকাটা সেই সময় তাকে কি দিচ্ছে? একটা মনে আশা দিচ্ছে। ওকে, তার সঙ্গে কি থাকছে? তার সঙ্গে তাকে ইকোনমিক্যালি সাস্টেনেবল করছে, ইকোনমিক্যালি সাস্টেনেবল করছে, ঠিক কি না? এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, বোঝা গেল কিনা? এই জিনিসগুলো আমাদেরকে ফিনান্সিয়াল ইনক্লুশন, ইকোনমিক গ্রোথে সাহায্য করছে এরকম ভাবে। আর একটা পয়েন্ট কি? আর একটা পয়েন্ট হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ, আচ্ছা ইকোনমিক গ্রোথ বলতে কি? ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝানো হচ্ছে? ইকোনমিক গ্রোথ বলতে আজকে তুমি একটা ডাবের দোকানে যাও ডাব কিনতে, একটা ডাবের দোকানে ডাব কিনতে যাও, তোমার কাছে 100 টাকা দাও তাকে, সে বলবে দাদা ইউপিআই করুন, দাদা ইউপিআই করুন, বলবে কিনা? আজ থেকে 4 বছর পিছিয়ে যাও কি 5 বছর পিছিয়ে যাও, এই ডাবের দোকানে গেলে তোমার কাছে 100 টাকা থাকলে তার কাছে যদি খুচরো না থাকতো, সেই ডাবটা কি সে বিক্রি করতে পারতো? তোমাকে পারতো বিক্রি করতে? তার তোমার অ্যান্সার হচ্ছে না, বিক্রি করতে পারতো না। তাহলে বর্তমানে ইউপিআই থাকার জন্য তুমি যেখানে যাচ্ছ ফিয়ারলেস হয়ে যাচ্ছ, তুমি যেখানে যাচ্ছ ফিয়ারলেস হয়ে যাচ্ছ। হ্যাঁ এটা খারাপ করছে, ক্ষতি করছে, তোমার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, তোমার এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, ঠিক, এগুলো ঠিক। এক্সপেন্ডিচার বাড়ছে মানে জিডিপির ইনক্রিজ হচ্ছে, দেশের জিডিপি হচ্ছে, তোমার কি কোশ্চেন এখানে? তাহলে তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমি কতটা খরচ করব। তোমার কাছে ইউপিআই আছে মানে তুমি খারাপ সেটা নয়, ইউপিআই আছে মানে তোমাকে খারাপ ইনভেস্টমেন্ট, মানে খারাপ যে এক্সপেন্ডিচার যেগুলো আছে সেগুলো কমাতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, সেগুলো কন্ট্রোল করতে পারলেই তোমার ঠিক হয়ে যাবে। যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই কোশ্চেনটা অনেকের মনে বারবার ঘুরে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করছে। তুমি যদি বিজ্ঞানকে সঠিক কাজে ইউজ করো অবশ্যই বিজ্ঞান তোমার জন্য উপকারী, তেমন ইউপিআই যদি তুমি সঠিক জায়গায় ইউজ করো ইউপিআই উপকারী। আলটিমেটলি এটা ইকোনমিক্যাল গ্রোথ দিচ্ছে কিনা? তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ইকোনমিক্যাল গ্রোথ দিচ্ছে। তাহলে এই কোশ্চেনটাই আমাদেরকে জানতে চেয়েছে এবং এরকম ভাবে আমাদেরকে ডিসকাশন করতে হবে, এরকম ভাবে পরীক্ষার হলে লিখতে হবে। বোঝা গেল? বোঝা গেল? মাথায় ঢুকলো যে জিনিসটা আমি কি বলতে চাইছি? এই যে জিনিসটা, এটাই তোমাকে পরীক্ষার হলে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, পরীক্ষার হলে এরকম ভাবে লিখতে হবে। আচ্ছা, যদি এইরকম ভিডিও তোমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এতদিন যে ইকোনমি নিয়ে তুমি ভয় পেতে, যে ইকোনমি তোমার মাথায় ঢুকতো না, তুমি ভাবতে ইকোনমি কঠিন, ইকোনমি কঠিন, ইকোনমি কঠিন না,
ইকোনমি কঠিন না, ইকোনমি বুঝতে হবে, ইকোনমি হচ্ছে বোঝার জিনিস, পিওর কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে, পিওর কনসেপচুয়াল জিনিস। ইকোনমি যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সব বুঝতে পারবে। আলটিমেট দেশ পৃথিবী চলছে এই ইকোনমির উপরে বেস করে, ইকোনমিকটাকে তোমাকে বুঝতে হবেই। অঙ্ক যেমন তোমায় জানতে হবে, ইংরাজি যেমন তোমায় জানতে গেলে হবে, বাঁচতে গেলে ইকোনমিও তোমায় জানতে হবে। তুমি যে স্ট্রিমের থেকেই হও না কেন, সায়েন্স আর্টস কমার্স তোমাকে জানতে হবে। আর্টস কমার্স তো অনেকদিন আগে থেকে জেনে যায়, তারা তো ইকোনমি অনেকদিন 11-12 থেকে ডিল করছে। কিন্তু তুমি যদি সায়েন্স থেকে বিলং করো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো, তাহলে তোমাকে তো অবশ্যই জানতে হবে। এই ইকোনমি না জানলে তুমি তোমার হবে না। বোঝা গেল কিভাবে? আচ্ছা, যদি এই ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেল রয়েছে দ্য ওয়ে অফ সাকসেস, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে আমরা কোশ্চেন কিন্তু পাঠাই, সেখানে অনেক স্টুডেন্ট কোশ্চেনের অ্যান্সার করে। কোশ্চেন বলতে আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন পাঠাই। আর যদি সেই চ্যানেলটাকে তুমি টেলিগ্রামে সার্চ করলেই পাবে। যদি চ্যানেলটাকে তাও যদি না পাও তাহলে কি করবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। আর দ্বিতীয় কথা কি, আমাদের একটা ব্যাচ চলছে যেটা হচ্ছে ফ্রি ব্যাচ, ঠিক আছে, ফ্রি ব্যাচ চলছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 8:30টার সময় লাইভে আসা হয় এবং সেইখানে সেই ব্যাচে ক্লাস হয় 8:30 থেকে লাইভে। যদি সেই ব্যাচের ক্লাস কোনোদিন মিস করে থাকো, অবশ্যই কিন্তু সেই রেকর্ডেড ভিডিও দেখে নেবে। আর যদি সেই ক্লাসের ভিডিও কোনোদিন না দেখে থাকো, অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করবে, অবশ্যই জয়েন করবে। লাইভ ক্লাসে জয়েন করে দেখবে তোমার কেমন ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস, ফ্রি ব্যাচের ক্লাস কেমন হচ্ছে। আর আমাদের যদি ফ্রি ব্যাচে জয়েন করতে হয়, ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন করে যাবে। আর খুব শীঘ্রই আমরা এই যে ডেসক্রিপটিভ টপিকগুলো পড়াচ্ছি, এর পিডিএফ এর ব্যবস্থা করছি, পিডিএফ নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের কাছে। তো তার জন্য কিছুটা ওয়েট করে যাও, আমাদের টিম কাজ করছে এর পেছনে, খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। তো চলো আজ এই অবধি, নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার তোমাদের সঙ্গে ভালোভাবে ক্লাস করা হবে, ভালোভাবে সমস্ত কিছু করা হবে, ঠিক আছে। তো আজ এই অবধি, চলো আজ এখানেই ভিডিওটা শেষ করছি, নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।